নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকের আমরা যাচ্ছি বিষ্ণুপুরে। ভিডিও পোস্ট পরে হলেও আজকের হচ্ছে ২৯ তারিখ। তো ২৯ তারিখ আমরা বোলপুর থেকে রওনা দিয়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুর ঘুরবো, বিষ্ণুপুরে একদিন থাকবো, তারপরের দিনটা ঘুরে সেখান থেকে চলে যাব ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে দুদিন থাকবো, তারপর ব্যাক করব কলকাতা। এই হচ্ছে আমাদের ছোট্ট ট্রিপ, উইন্টার ভ্যাকেশন বলতে পারেন। চলুন যেতে যেতে গল্পটা বলি। ৮টার সময় বেরিয়েছি। ব্রেকফাস্ট বাইরেই করব ঠিক ছিল, তো মোটামুটি দুর্গাপুর ছাড়িয়ে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। একটু দেরি হয়ে গেল, কিন্তু সবাই গাড়িতে উঠে একটু ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আরও একটু দেরি হয়ে গেছিলো। এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে, চপ ভাজা হচ্ছে, আর এদিকে গরম গরম জিলিপি ভাজছে। আর এই যে আমাদের এখানে যেমন সন্ধেবেলায় চপটা ভাজা হয়, এখানে কিন্তু সকাল সকালও চপ ভাজা হয়। তো দেখা যাক আমরা কি খাই। এই যে এখানে জিলিপি ভাজছে, জিলিপিটা কেমনভাবে ভাজে দেখুন, এখানে একটু অন্যরকম আর একটু বড় সড়ো, একদম গরম গরম। তো সবারই দেখে লোভ হলো, ভাবলাম যে কচুরি তরকারি খাই আর জিলিপি খাই। ও তবে একটা করে চপও আমরা কিন্তু খেয়েছি, তার সাথে চা। কেউ কেউ আবার মুড়ি তরকারিও খেয়েছে। আমার হাজব্যান্ডও মুড়ি তরকারি খেয়েছে, মেয়ে শাশুড়ি মুড়ি তরকারি, আর আমার বৌদিও মুড়ি তরকারি। আমি খেয়েছি কচুরি তরকারি। কচুরি জিনিসটা আমার কিন্তু খুব পছন্দ, আর সেটা যদি গরম গরম হয় তো তাহলে তো আরও পছন্দ, কিন্তু এখানে কচুরিটা অতটাও গরম গরম দেয়নি। এই যে এখানে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট সারছি। রাস্তার ধারে একটি গরু রয়েছে, ওই যে ওখানে দাঁড়িয়ে দেখুন, একদমই রাস্তার পাশে। যেসব তবু ভালোও লাগছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব বেশি ঠান্ডা কিন্তু সেই সময় লাগছিল না। তো ব্রেকফাস্ট করার পর চা তো একটু খেতেই হয়, চা খেয়ে আমরা রওনা দিলাম বিষ্ণুপুরের দিকে। ৬৯৫ খ্রিস্টাব্দে রাজা আদি মল্ল বিষ্ণুপুরে মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেন, যিনি মূলত বাগদি রাজা নামে পরিচিত ছিলেন। শুরুতে নাম ছিল লুমডাংডং। দাঁড়ান, উচ্চারণটা বোধহয় আমি ভুল করলাম, হবে লুমলাংডং। দশম মল্ল রাজা জগৎ মল্ল রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন এবং ১৯৯৭ খ্রিস্টাব্দে মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় ১০০ বছর ধরে মল্ল রাজারা এই অঞ্চল শাসন করেন। তাদের শাসনকালে বিষ্ণুপুর জ্ঞান, বিজ্ঞান, শিল্প ও স্থাপত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যদিও বিষ্ণুপুর ঢোকার আগে আমরা কিন্তু জয়পুরের জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। ওখানে ভেতরে একটা ব্রিটিশ এয়ারওয়েজ আছে, ওটা দেখব বলে। ওটা এখন পরিত্যক্ত বটে, কিন্তু একটা সময় ওখানে ব্রিটিশ বিমান নামতো, এবং ওখানে একটা বড় রানওয়েও আছে, সেটা দেখব বলে আমরা একটু করে ঢুকছি। চারদিকে কিন্তু সুন্দর জঙ্গল, খুব ভাল লাগছে। আর মেন রোড থেকে একটু নেমে গেছি, এখানকার রাস্তা একটু অন্যরকম, আর ধারে কিন্তু খুব সুন্দরভাবে লাল মাটি দেখা যাচ্ছে। দাঁড়ান একটু জঙ্গল, আমার জঙ্গল করতে একটু ভালো লাগে। হ্যালো, মাও দেখছি, দেখো। ও হ্যালো, কেটে যাচ্ছে রে। ওখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। হ্যাঁ, একটা রেল লাইন ছিল, গাড়ি থেকে ওয়েট কমাবার দরকার ছিল, সেই জন্য আমরা নেমে গেছিলাম, আর নেমেই আমরা একটু জঙ্গলে নেমে গেছিলাম। যাই হোক, এবার আমরা আবার গাড়িতে গিয়ে বসছি। ওই যে দেখতে পাচ্ছেন রেল গেটটা কিন্তু সামনেই রয়েছে। আমরা চলে এসেছি হেলিপ্যাডে। এখানে একটা রানওয়ে আছে জঙ্গলের ভেতরে, ওই যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। দেখতে পাচ্ছেন কত বড়টা, গোপন এয়ারপোর্ট। গোপন এয়ারপোর্ট, হ্যাঁ, ইংরেজদের গোপন এয়ারপোর্ট ছিল, জঙ্গলের মধ্যে ওরা করেছিল। তো দেখতে পাচ্ছেন অনেকটা বড়। এই যে আমরা সবাই চলে এসেছি, দুপুর এখন প্রায় ১:৩০ মতো বাজে। এইটা দেখতে এসছি, এটা দেখার পর আমরা লাঞ্চ করতে চলে যাব। বলো মিঠি? হ্যাঁ, এটা অফবিট জায়গা। হ্যাঁ, তারপর দেখবো লোকজন এসে পিকনিক করতে চলে এসেছে। ঠিক হলো, পুরো রানওয়েটা আমরা গাড়ি নিয়ে যাব।
আর বেশ কিছু মানুষ এখানে এসছে পিকনিক করতে। এখন একটা মানে কালচারই চলছে, একটু জায়গা পেলেই যে যেখানে পারে বসে একটু পিকনিক করে নিচ্ছে, একটু গান বাজিয়ে দিচ্ছে, একটু নেচে নিচ্ছে, ব্যাস পিকনিক কিন্তু হয়ে যাচ্ছে। ওই যে শুধু রাস্তাটা, চলুন ওখানে আমরা যাব। তো আমার কর্তাও বলে এখন একটু গাড়ি চালাবেন, উনি একটু ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করবেন। আর আমারও শখ হলো আমিও একটু গাড়ি চালাবো। দুজনেই এখানে একটু গাড়িটা চালিয়ে নিলাম, কারণ ফাঁকা রাস্তা, কেউ কিছু বলার নেই, ধাক্কা লাগলেও কোনো ব্যাপার নেই। তো চলুন, আমার কর্তাই গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে এই রানওয়ে দিয়ে। আমিও একটু চালিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করা যায়নি। জায়গাটা কিন্তু ভারী চমৎকার, ভারী সুন্দর। জানি না এখানে সবাই আসে কি না, এত সুন্দর একটা নিরিবিলি জায়গা, বেশ ভাল লাগছিলো এখানে কিন্তু সময়টা কাটাতে। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো, খিদেও একটু একটু পেয়েছিল, তো আমরা ভেবেছি বনলতা রিসর্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। বনলতা রিসর্টটা আপনারা সবাই জানেন, এই চত্বরে যারা আসেন বা যারা ঘুরতে আসেন। বনলতা রিসর্টে মানুষ যায়, দেখতেও যায়, থাকতেও যায়, খেতে তো অবশ্যই যায়। আমরাও যাব। চলুন আগে পুরো রানওয়েটা একটু ঘুরে আসি, দেখে আসি এটা কতটা বড়। আমরা কিন্তু বিষ্ণুপুর থেকে বেশ কিছুটা দূরেই আছি, খুব বেশি দূরে বলবো না, এই ধরুন 25-30 কিলোমিটার। তো যাই হোক, পুরো রানওয়েটা আমরা ঘুরে এসে লালমাটি দেখতে দেখতে আবার মেন রোডে গিয়ে উঠছি। আমরা মেন রোড থেকে বেশ কিছুটা ভেতরে ঢুকেছিলাম, আর মাটিটা দেখছেন সত্যিই পুরো লাল। চলুন সামনে এগিয়ে পড়বে বড় রাস্তা, সেখান থেকে আমরা চলে যাব বনলতা রিসর্টে। চলুন তাহলে। এই মুহূর্তে আমরা এসেছি বনলতা রিসর্টে, জয়পুরের জঙ্গল থেকে, তারপরে হেলিপ্যাড দেখে, হেলিপ্যাড না, একটা এয়ারওয়েজ দেখে আমরা চলে এসেছি বনলতা রিসর্ট। আর এদিকে অসামান্য সব ফুল ফুটে আছে, যতটুকু পারবো দেখাবো, যতটুকু কভার করতে পারবো, কারণ এরিয়া তো অনেক। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে, দেখি কতটা কভার করতে পারি, সবটা দেখাবো, থাকুন পুরোটা। বনলতা রিসর্টটি বাঁকুড়ার জয়পুরের কাছেই অবস্থিত। এটি একটি ইকো ফ্রেন্ডলি রিসর্ট। এটি গ্রামীণ বাংলার আমেজ, আরামদায়ক কক্ষ, সুস্বাদু খাবার, বিশেষ করে পাখির মাংস জন্য এটা কিন্তু খুব মানে পরিচিত। এবং বাগানের দৃশ্য অসাধারণ। কুটির বা পরিবারে থাকার জন্য উপযুক্ত ঘর অফার করে, বা পর্যটকদের কাছে যেটা অত্যন্ত কিন্তু জনপ্রিয়। এখানকার রেস্তোরাঁতেও জানেন তো, এইখানে যে খাবার তৈরি হয় বা যা এখানে চাষ হয় বা ফার্ম থেকে যা পাওয়া যায়, সেই খাবারগুলোই কিন্তু এখানে পরিবেশিত হয়। শান্ত পরিবেশ, পাখির ডাক এবং গ্রামের পরিবেশ উপভোগ করার জন্য এটি কিন্তু একটি উপযুক্ত স্থান। নভেম্বর থেকে ফেব্রুয়ারি যখনই আসুন না কেন, এখানে এই ফুল কিন্তু ফুটে থাকতে দেখা যাবে। প্রচুর মানুষ কিন্তু এসেছেন, সবাই যে এখানে থাকতে এসেছেন তা না, এটা ঘুরতে এসেছেন এবং এখানে খাওয়া দাওয়া করতে এসেছেন। পিকনিকও কিন্তু এখানে করা যায় এর ভেতরে। আর এই দেখুন এমু পাখি, এত এমু পাখি একসাথে আমি চট করে দেখিনি। এখানে এমু পাখির মাংসও আছে, এদের যে মেনু আছে তাতে আছে। কিন্তু যাই হোক, পাখির মাংস খাবো সেটা ভাবতেই কেমন একটা লাগে। তো যাই হোক, এমু পাখিগুলো বেশ অনেকগুলো, ওদেরকে সামনে থেকে দেখতে পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। চলুন, ওদিকে আরও কয়েক রকমের জিনিস আছে। আর মানুষ কিন্তু এখানে প্রচুর এসছে, প্রচুর মানুষের ঢল। আসলে শীতকাল তো সবাই একটু বেড়াতে চায়, একটু ঘুরতে চায়, কারণ এই তো কটা মাস ঘোরবার, এরপরে তো গরমই গরম, তখন আর মানুষ ঘর থেকে বেরোতে পারে না। এবারে যা ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে গরমটাও কিন্তু সেই রকমভাবেই পড়বে। দেখেছেন কতগুলো এমু পাখি, আর এই দেখুন টার্কিগুলো, এগুলো কিন্তু বেশ কিউট দেখতে, কয়েকটা কিন্তু সাইজে বেশ বড়। আর এরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছে, বোঝাই যাচ্ছে এরা মানুষকে দেখে খুব একটা ভয় পায় না। অনেকটা বড় জায়গা নিয়ে এদিকে ভাবছি আগে দেখবো না আগে খাবো, তারপর ঠিক হলো আগে খেয়ে নিই, তারপর এখানে ঘুরে ঘুরে দেবো, কারণ যা ফুল আছে এ দেখে শেষ করা সম্ভব না। এত সুন্দর থোকায় থোকায় ফুটে রয়েছে, কোন দিক ছেড়ে যে কোন দিক দেখাবো বুঝতেই পারছি না। তার মাঝখানে আবার দেখছি রথও চলছে, দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই দেখুন, রথে চড়ে মানুষ ঘুরছে, পুরো রাজকীয় আয়োজন। ভেবেছিলাম চড়বো, কিন্তু তারপর আর চড়া হয়নি, অন্ধকারটা তো ফট করে হয়ে গেল। দেখেছেন কি পরিমাণ ফুল ফুটেছে। আর ওই যে কটেজগুলো দেখছেন, ওখানে মানুষ এসে থাকে, ওদের জন্য আবার আলাদা প্রাইভেট গার্ডেনও রয়েছে।
আর এই দিকে একটা করিডোর করা আছে, তার দুদিকে কিন্তু গাঁদা ফুল ফুটে রয়েছে। এত ফোঁটা ফুটেছে, আমি না রাস্তাটা দিয়ে দৌড়োদৌড়ি করছিলাম, এত ভালো লাগছিল। ভেবেছিলাম আরও কিছু ভিডিও নেব, কিন্তু এই ব্লগের ভিডিও, রিলস ভিডিও দুটো নিতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। তাহলে কি বলুন তো, আর দেখাটাও হবে না, আর এমন একটা সময় খিদেও পেয়ে গেছে, ওটাকে উপেক্ষা করতে পারছিলাম না। তো যতটা পারলাম ব্লগের ভিডিও হিসাবেই কিন্তু রাখলাম। আর সত্যি এগুলো দেখে যেন মনটা ভরে যাচ্ছে। এত হলুদের সমারোহ। এক আমার সর্ষে ক্ষেত দেখলে হয়, আর এইভাবে গাঁদার ক্ষেত যদি দেখা যায় তাহলে তো কথাই নেই বলুন। আমার ক্ষীরাই যাওয়া হয়নি, সেই মানে না যাওয়াটা আমার খুব একটা আক্ষেপ লাগছে না এটা দেখার পর। যাই হোক, এখানে সবাই আমরা খেতে বসলাম। বিশাল বড় একটা ঘর, বিশাল বড়। এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয়, বোঝাই যাচ্ছে। এসি রয়েছে, মাইক রয়েছে, স্টেজ রয়েছে, প্রচুর মানুষ একসাথে বসে কিন্তু এখানে খেতে পারে। তো আমরাও একটা বড় সড়ো টেবিল দেখে বসলাম। আমরা ড্রাইভার সমেত ছিলাম প্রায় 10 জন। তো আমাদের বড় টেবিলই লেগেছিলো, আর আমরা নিয়েছিলাম ভেজ মিল। এরকম শালপাতায় করে খেতে দেয়, ভাত, 2 রকম তরকারি, ডাল, আর ছিল চাটনি। পাঁপড়ের দাম এখানে 30 টাকা পার পাঁপড়, তো সেটা আমরা খাওয়ার চেষ্টাও করিনি ওই জন্য। বাট তরকারি দুটো ভালো হয়েছিল, একটা শুক্তো মতো করেছিলাম, আর শিম ভাজা আর আলু পোস্ত। আর এর সাথে আমরা প্রত্যেকে নিয়েছিলাম একটা করে ডিম কারি, আর নিয়েছিলাম একটু কোড়কনাথের মাংস। তো সেটা সবাই মিলে আমরা ভাগ করে খেয়েছি। আর বাচ্চাদের জন্য একটা চিকেন ছিল। যাই হোক, খেয়ে দিয়ে পেট ভর্তি করে এবার মনে সুখে বেরিয়েছি চারপাশটা আরেকটু ঘুরে দেখব বলে। এই যে এই কটেজগুলো হচ্ছে থাকবার জন্য, বেশ সুন্দর কিন্তু। আর এদের প্রাইভেট গার্ডেনও আছে। তো মিঠি আর বাবু গেল বটে, কিন্তু দোলনা চড়তে না পেরে বিরস বদনে আবার ব্যাক করলো। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। এখানে বসে থাকলেই তো মনে হয় সময় কেটে যাবে, এত ফুল দেখতে দেখতে। কত যে রঙের বাহার। ভরা পেটে দেখছি তো আরও হয়তো বেশি ভালো লাগছে। কখনো সুযোগ হলে আরও একবার যাব শীতকালে এই জায়গাটায়। শুধু এইটুকু জায়গাতেই থাকবো, এইখানেই ফুল দেখবো, ছবি তুলবো, খাবো দাবো, ব্যাক করবো। পুরো থোকায় থোকায় ফুটে আছে, মনে হচ্ছে দেখেই যাই দেখেই যাই, কত আর ছবি নেব। শুধু চোখেও দেখলাম, তবে গোলাপ বাগানটাই ঢুকতে দিচ্ছে না, তাই খুব একটা কাছ থেকে আমরা ফটো তুলতে পারিনি। আর তারপর নিজেদের ফটো তো একটু তুলতেই হয়। যদিও এটা বনলতার অ্যাডভার্টাইজমেন্ট নয়, আমি গিয়েছিলাম, দেখে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। যখন আপনারা মনে করবেন আপনারাও কিন্তু এই জায়গাটা যেতে পারবেন, আর এই সময় গেলে তত সুন্দর ফুল দেখতে পারবেনই পারবেন। খুব সুন্দর করে করিডোর করে খুব যত্ন নিয়ে সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখা হয়েছে। আরেকবার ভাবলাম মাগুর মাছ দেখি, এখানে বারবার লেখা দেখছি যে সামনে মাগুর মাছ আছে। তো এরপর এই ফুলটা দেখা হয়ে যাওয়ার পর ওই পুরো দিকটা তো ঘোরা সম্ভব না, তাও যতটা সম্ভব দেখিয়েছি। ওই মাগুর মাছ দেখতে যাব। আর এদিকে সন্ধেও হব হব করছে, তাড়াতাড়ি আমাদের হোটেলেও কিন্তু ফিরতে হবে। ওই যে বনলতা নামটা বিভিন্ন জায়গায় সেটা লেখা আছে, সবাই এদিক ওদিক ছিটিয়ে ফটো টটো তুলছে, আমরাও তুলছি, তুলতেও এগোচ্ছি। চলুন এবার আমি যাই ওই যেখানে মাগুর মাছটা আছে সেই দিকে। তার আগে অবশ্য কি দেখবার আছে একটু দেখে নিই। ও এই যে এই ফুলগুলো দেখুন কি ভালো লাগছে। প্রত্যেকেই প্রচুর শীতের পোশাক চাপিয়েছে। আর দেখুন এই ফুলগুলো, বিভিন্ন রঙের ফুল একটা জায়গায়, এটা দেখতে কিন্তু ভারী চমৎকার। আর এই যে মাগুর মাছের কথা বলছিলাম, যদিও খুব ভালো করে দেখতে পাইনি, ওই যে একটি কালো দেখতে পেলেন, ওটাই একটা মাছের আর কি লেজ। বেশ বড় বড় সাইজের মাগুর এখানে আছে, আমরা 5-6টা দেখতে পেয়েছি, কিন্তু পুরোপুরি কাউকেই দেখতে পাইনি, বা ওই খাবার দিয়ে সামনে ডাকার ওই ব্যবস্থা কিন্তু এখানে ছিল না। যাই হোক, তারপর আমরা বেরিয়ে এখানকার মিষ্টি দেখলাম। এক একটা বড় বড় রাজভোগ আছে, হাত সাইজটা দেখালাম আর কি। এক একটা পিস 40 টাকা করে। এখানে সিঙ্গারাও রয়েছে বেশ বড় বড় সাইজের, সেগুলো 40 টাকা। আর একটা জিনিস দেখাই দাঁড়ান, এখানে পাটিসাপটা প্রায় 1 হাত সাইজের রয়েছে, সেগুলোও 40 টাকা করে। এটা তবু ঠিক আছে, বাট 40 টাকা দিয়ে সিঙ্গারা খেতে একটুও মন চাইলো না। এখানে বেশ কিছু ক্রাফটের জিনিসপত্র রয়েছে, সেগুলোতে একবার চোখ বোলালাম, সেভাবে কিছুই নিইনি। এই সব জিনিসই না এখন সব জায়গাতে পাওয়া যায়, এই উপলব্ধিটা না এখন হয়েই গেছে।
আর আমার তো মনে হয় সব জায়গা থেকে কলকাতাতেই বোধহয় সব থেকে জিনিসের দাম কম। কারা কারা আমার সাথে একমত অবশ্যই জানাবেন। জিনিসগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে, সেই বিষ্ণুপুরের কাঠের ঘোড়া মানে খুবই বিখ্যাত এগুলো এখানকার। এই ঘোড়াগুলোর কথাই বলছিলাম। যাক, জিনিসগুলো আমরা দেখলাম। এখানে প্রচুর গাড়ির লাইন রয়েছে। আর এই যে আমরা বিষ্ণুপুরে ঢুকছি, এই তোরণটা রয়েছে, তোরণটাকে পাশে রেখে এবার আমরা হোটেলে যাব। আমরা ছিলাম হোটেল অলিভিয়া রিসর্টে। চলুন একটু ভেতর দিকে সেটা। তোরণখানি কিন্তু বেশ সুন্দর না? খুব সুন্দর লেগেছে। আর এই দেখুন একদম ইন্টেরিয়রের ভেতরে, একদম ক্ষেতের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। রাস্তা যদিও এখানে খুব ভালো। একটু আগে আমি এত সুন্দর সর্ষের ক্ষেত দেখেছি কি বলবো, কিন্তু সেটা ভিডিও করা হয়নি, আমি দেখতেই লাগছিলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, সেই সকালে বেরিয়েছি, এখন ঢুকছি। অনেকটা সময় কিন্তু গাড়িতে কাটলো। যা দেখলাম সেটাও বেশ ভালো লাগলো, এনজয় করলাম। আর পরিবার সাথে থাকলে তো সব কিছুই ভালো লাগে, তাই না? সাধারণ খাওয়াও তখন মনে হয় বেশ অসাধারণ লাগছে, সবাই মিলে একসাথে বসে খেলে যা হয়। যাই হোক, চলুন সামনের দিকে এগোই। এবার আমরা হোটেলে ঢুকে যাব। আর এটাও টের পাচ্ছি যখন গাড়ির কাঁচটা নামাচ্ছি, সেটা হচ্ছে যে প্রবল ঠান্ডা। বিষ্ণুপুরে তো ভীষণ ঠান্ডা, এবং আমার মনে হচ্ছে প্রায় 9-10 হবে এখানকার ঠান্ডা এই মুহূর্তে। জানি না রাতে আর কতটা নিচে নামবে। চলুন, এই আমাদের রিসর্ট, আমরা চলে এসেছি। সন্ধ্যের সময় আমরা যাব বিষ্ণুপুর মেলা দেখতে। সেটা আর একটা আলাদা ব্লগে রাখবো, কারণ নইলে ব্লগটা বড় লেন্দি হয়ে যাচ্ছিল, আপনাদের দেখতেই অসুবিধা হবে। সেই জন্য বিষ্ণুপুরের মেলা আমি আলাদা ব্লগে রেখেছি। আপাতত এটাই আজকের আমাদের রাত্রির আস্তানা। সুন্দর বোগেনভেলিয়া তোরণ দিয়ে আমরা ভেতরে ঢুকছি। অনেকটা বড় জায়গা, একটু নিরিবিলিতে বটে। যাই হোক, আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। পরের দিনের গল্পটা বা পরের গল্পটা আবার নয় একটা পরের ব্লগে দেখানো যাবে। আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইকও করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার চেষ্টা করবেন। এখানে বাচ্চাদের জন্য বেশ বড় সড়ো পার্ক রয়েছে। বোঝাই যাচ্ছে যে এই রিসর্টটি নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করে তুলছে, এখনও পুরোপুরি করে উঠতে পারেনি। এখানকার রুম ভাড়া ছিল প্রায় 2200 টাকা করে। এখানে আমাদের 3টি রুম বুক করা ছিল। চলুন সামনে আর একটু এগোই। মিঠিয়ে দোলনা দেখে থাকতে না পেরে চলে গেছে ছুটে। যাই হোক, ওরা দোলনা চড়ুক, আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটা ব্লগে। তীব্র ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবার উদ্দেশ্যেই বলছি, ভালো থাকুন, আনন্দ করুন, পরিবারের সাথে আনন্দে মেতে থাকুন। আরও একবার সবার কাছে বিদায় জানিয়ে ব্লগ আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।